সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভারসাম্য আয় নির্ধারণ। ভারসাম্য আয় নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ভারসাম্য আয় নির্ধারণ, নবম অধ্যায় সরকারি আয় ব্যয় অধ্যায়ের। আজকে আমরা ভারসাম্য আয় নির্ধারণ অর্থাৎ ভারসাম্য বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য নির্ধারণ কিভাবে হয়। আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য নির্ধারণ কিভাবে হয় এবং ভারসাম্য নির্ধারণ করতে গেলে কি কি বিষয় আমাদের জানা লাগবে সেই বিষয়গুলো একটু আলোচনা করব। তা আমাদের প্রথমে জানা লাগবে আবদ্ধ অর্থনীতি কি। আবদ্ধ অর্থনীতি আবদ্ধ অর্থনীতি সম্পর্কে আমাদের জানতে হবে। আবদ্ধ অর্থনীতি হচ্ছে যে অর্থনীতিতে বহির্বাণিজ্য খাত বিবেচনা করা হয় না। বহির্বাণিজ্য খাত বিবেচনা করা হয় না এমন অর্থনীতিকে আবদ্ধ অর্থনীতি বলা হয়। অর্থাৎ যে সমস্ত দেশে আমদানি রপ্তানি করে না কিংবা আমদানি রপ্তানি করলেও যেটা হিসাবের গণনায় আনা হয় না যখন, সেটাকে বলা হয় আবদ্ধ অর্থনীতি। তো এরপরে আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আমরা আলোচনা যখন করব, এটা হচ্ছে আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য দুই প্রকারে নির্ধারণ করা যায়। একটা হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি আর একটা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ একটা চিত্রে আলোচনা করব, আর একটা চিত্রে আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ করব। তাহলে 2 নম্বরে আলোচনা করব দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ। আর একটা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ। তো আমরা আসি এরপরে আলোচনায়। দ্বিখাত বিশিষ্ট কি? দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি বলতে আমরা কি বুঝি? যে অর্থনীতিতে স্বল্পকালীন ভোগ ব্যয় ও স্বয়ংভূত বিনিয়োগ ব্যয় যোগ করে সামগ্রিক চাহিদা নির্ধারণ করা হয়, তাকে বলা হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে যে অর্থনীতিতে স্বল্পকালীন ভোগ ব্যয় ও স্বয়ংভূত বিনিয়োগ ব্যয় যোগ করে সামগ্রিক চাহিদা নির্ধারণ করা হয় তাকে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি বলে। গতদিন ক্লাসে আমরা কিন্তু স্বয়ংভূত বিনিয়োগ কি সেটা জেনেছিলাম, ভোগ ব্যয় কি সেটাও জেনেছিলাম। ভোগ ব্যয় কি আমরা অনেকেই জানি, বুঝি। ভোগ ব্যয় তো আমরা যেটা সাধারণত কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করা আছে ভোগ, আর সেই পারপাস যে ব্যয় হয় সেটা ভোগ ব্যয়। আর স্বয়ংভূত বিনিয়োগটা হচ্ছে যে বিনিয়োগ আয় ব্যয়ের পরিবর্তনের ফলে পরিবর্তিত হয় না। অর্থাৎ
আয় বাড়লে বা ব্যয় বাড়লে যে বিনিয়োগ ব্যয়ের পরিবর্তন হয় না, যে বিনিয়োগ ব্যয় আয়ের সাথে সম্পর্কিত নয়, সঞ্চয়ের সাথে সম্পর্কিত নয়, সেটা আছে স্বয়ংভূত বিনিয়োগ। তাহলে ভোগ ব্যয় এবং স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়ের সমষ্টির ফলে যে সামগ্রিক চাহিদা নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি খাত বলা হয়। এরপরে হচ্ছে আমরা ছবি দিয়ে আলোচনা করব দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে কিভাবে ভারসাম্য অর্জন করা যায় সেটা। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা ছবিটা আঁকি। এক্স অক্ষ, এটাকে দেখানো হবে জাতীয় আয়, জাতীয় আয়। আর ওয়াই অক্ষে দেখাবো আমরা কি? সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই। সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান দেখাবো এখানে আমরা। আর এর পাশে জাতীয় আয়টা কি অবস্থা সেটা দেখাবো। সামগ্রিক যোগানটা আমরা সাধারণত 45 ডিগ্রি কোণ করে এটা আঁকা হয়। সামগ্রিক 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 যোগান, সামগ্রিক যোগানটা হচ্ছে ওই আয় আর কি। সামগ্রিক যোগানটা হচ্ছে জাতীয় আয়ের সমান। তাহলে এটা সাধারণত 45 ডিগ্রি কোণ করে আঁকা হয়। এরপরে যে দুটো খাত আমাদের, ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়, সেই রেখাটা ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়, সেই রেখাটা আঁকবো। ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় রেখাটা এই আঁকলাম। এর নাম দেবো কি তাহলে? এডি ইকুয়াল টু সি প্লাস আই। সি প্লাস আই কি? ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়। তাহলে এই দুটো রেখা যেখানে সংযোগ ঘটেছে আছে আমাদের ভারসাম্য আয়। এটাকে আমরা y0 বলতে পারি, এটা ভারসাম্য আয়। তাহলে কি হলো? সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা রেখা, সামগ্রিক যোগান রেখা, সামগ্রিক চাহিদা রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সমান হলো, সেই বিন্দুটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। এখানে জাতীয় আয়ের পরিমাণ দাঁড়ালো y0, ভারসাম্য বিন্দুটা হচ্ছে ই। এখন ভারসাম্য আয় স্তর দাঁড়ালো y0। তো যদি কোনো কারণে আয় কমে যায়, তাহলে সেক্ষেত্রে ই বিন্দুর বাম পাশে আর একটা বিন্দু সৃষ্টি হয়ে যাবে। এখানে ধরে নাও এটা E1, তখন জাতীয় আয় দাঁড়াবে y1। এই অবস্থা যদি হয়, এই অবস্থা হলে কি হবে? এটা বেশি হয়ে যাবে, এইটা সে, এই রেখা সে, এই রেখাটা বেশি হয়ে যাবে। তার মানে এডি এই জায়গায় হবে কি? এডি গ্রেটার দ্যান এএস, এডি গ্রেটার দ্যান এএস, এডি গ্রেটার দ্যান এএস। তাহলে এই জায়গায় যদি কোনো কারণে জাতীয় আয় অবস্থা হয় বা সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায়, সামগ্রিক যোগান যদি কমে যায়, তাহলে তখন জাতীয় আয়টা কমে আসবে। তখন সামগ্রিক চাহিদা বেড়ে গেলে আবার অর্থনৈতিক চাহিদা বাড়বে, ফলে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়ার ফলে আবার ক্রয় বিক্রয় বাড়বে, বাড়ার জন্য জাতীয় আয় আবার এই পর্যায়ে চলে আসবে। কোনো কারণে যদি এটা ডান পাশে সরে যায়, এটা y2 হয়ে যায় এবং এটা
এখানে E1 হবে না, আচ্ছা এখানে বিন্দু দেওয়া যায় না। আচ্ছা, তো এই অবস্থা যদি হয়, এখানে দেখো সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার চেয়ে বেশি, এই রেখাটায় সামগ্রিক যোগান এই পর্যন্ত আর সামগ্রিক চাহিদা এই পর্যন্ত। আমরা যদি এখানে নাম দিই সিডি, তাহলে বলা যাবে যে সিডি পরিমাণ চাহিদা বেশি, সামগ্রিক চাহিদা বেশি, সিডি পরিমাণ, সামগ্রিক চাহিদা সিডি পরিমাণ বেশি। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথম থেকে আসি, চিত্রে আছে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা, এরা আছে এডি এবং এএস দিয়ে প্রকাশ করা হয়েছে। এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করার ফলে এখানে ভারসাম্য অর্জন হয়েছে এবং ভারসাম্য আই স্তরে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে Y0। আর সেখানে এডি এবং এএস সমান হয়েছে। এই জায়গায় কী হয়েছে? এডি ইকুয়াল টু এএস, মানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয়েছে। এখন যদি কোনো কারণে ই বিন্দুর বাম পাশে Y1 আই স্তরে চলে যায়, যদি জাতীয় আয় Y1 আই স্তরে চলে যায়, তাহলে কি হয়? তখন এডি গ্রেটার দ্যান এএস হবে, অর্থাৎ সামগ্রিক আয় এটা আর সামগ্রিক যোগান এটা, সামগ্রিক চাহিদা এটা। তো সামগ্রিক চাহিদা যখন সামগ্রিক যোগানের চেয়ে বেড়ে যাবে, সামগ্রিক চাহিদা যখন সামগ্রিক যোগানের চেয়ে বেশি হবে, তাহলে বাজারে দ্রব্যের সংকট দেখা দেবে। তখন উৎপাদনকারীরা আরও বেশি উৎপাদন করবে, আরও ক্রয় বিক্রয় হবে, ফলে জাতীয় আয়টা আবার এই জায়গায় ফিরে আসবে, এই জায়গায় চলে আসবে। আবার কোনো কারণে যদি এটা ডান পাশে সরে যায়, তখন সামগ্রিক যোগান বেশি হয়ে যাবে সামগ্রিক চাহিদার চেয়ে, সামগ্রিক যোগান বেশি সামগ্রিক চাহিদার চেয়ে। তখনকার পরিস্থিতি কী হবে? সামগ্রিক যোগান বেশি, চাহিদা কম, তাহলে দ্রব্য অবিকৃত অবস্থায় থাকবে। তাহলে মিল কলকারখানার ব্যক্তিরা, মালিকরা উৎপাদন কমাই দেওয়ার ফলে আবার জাতীয় আয়টা এই জায়গায় চলে আসবে। এইভাবে আমরা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে এটা ব্যাখ্যা করতে পারি। এবার তিন খাত বিশিষ্ট অর্থনীতি, সেটা কি আমরা দেখব। তিন খাত বিশিষ্ট অর্থনীতি আছে, দ্বিখাতে ছিল কি? ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়। ভোগ ব্যয় এবং স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়ের যোগফলে যে সামগ্রিক চাহিদা নির্ধারণ করা হয়, সেটা ছিল দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। আর এখন আলোচনা করব তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে এখানে আর একটা বিষয় যোগ হবে। সেই যোগ হওয়া বিষয়টা কি? সরকারি ব্যয়। সরকার যদি অর্থনীতিতে অংশগ্রহণ করে, তখন অর্থনীতির গতি আরও বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে সামগ্রিক চাহিদা বাড়বে, সামগ্রিক যোগান বাড়বে, ফলে জাতীয় আয়ও বাড়বে। তাহলে আমরা বিষয়টা দেখি, যে অর্থনীতিতে স্বল্পকালীন ভোগ ব্যয় ও স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়ের সাথে সরকারি ব্যয় যোগ করে সামগ্রিক চাহিদা নির্ধারণ করা হয়, তাকে তিন খাত বিশিষ্ট অর্থনীতি বলে। তাহলে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এর সাথে সরকারি ব্যয় যোগ করে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারণ আমরা এখন করব। প্রথমে আমরা ছবি আঁকি, আগের মতোই ছবিটা হবে 45 ডিগ্রি কোণ করে চলে যাবে, আর সি প্লাস আই রেখা এটা, আর এটা সি প্লাস আই প্লাস জি, এই তিনটা রেখা নিয়ে আমাদের মূলত আলোচনা। এটা ধরে নিই AD1 সি প্লাস আই, আর এটা AD2 সি প্লাস আই প্লাস সরকারি ব্যয় জি। আর ওই রেখাটা তো রয়ে গেছে সামগ্রিক যোগান ইকুয়াল টু ওয়াই, সামগ্রিক যোগান ইকুয়াল টু ওয়াই। তাহলে এখন দেখো, এইটা হচ্ছে 45 ডিগ্রি, কিন্তু 45 ডিগ্রি কোণ করে এটা আঁকা হয়। এই পাশে জাতীয় আয়, এই পাশে জাতীয় আয় দেখাচ্ছি আমরা, আর উপরে দেখাচ্ছি কি? আগেই বলেছি সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান দেখাচ্ছি এপাশে, আর এপাশে আমরা দেখাচ্ছি জাতীয় আয়।
তো এখন দেখো প্রথম দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য ছিল কোথায়? এই জায়গায় জাতীয় আয় ছিল ওয়াই, জাতীয় আয় ছিল ওয়াই। তাহলে এই বিন্দুটার নাম দেবো কি? যে কোনো একটা নাম দিতে পারি আমরা, ই দিতে পারি। আর এখানে পরবর্তীতে হবে এটা E2 দিতে পারি, Y1 দিতে পারি, এইভাবে। তাহলে কি হলো? দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান পরস্পর ই বিন্দুতে ছেদ করলো, তখন জাতীয় আয় ও ওয়াই। এবং দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির সাথে যদি সরকারি ব্যয় যুক্ত হয়, আগেই বলেছি সরকারি ব্যয় যুক্ত হলে অর্থনীতি আরও একটু গতি পায়। আরও একটু গতি যখন পায় তখন সেই রেখাটা উপরে চলে যায়, এটাই ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় যোগ হয়ে গেছে, যে রেখাটা ওই সৃষ্টি হয়েছে। তখন সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা কি হয়েছে? পরস্পর E2 বিন্দুতে ছেদ করেছে, ফলে তখন জাতীয় আয় দাঁড়াচ্ছে Y1, তার মানে ও Y1 পরিমাণ জাতীয় আয় হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে যে পরিমাণ জাতীয় আয় হয়, তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে তার চেয়ে বেশি পরিমাণ জাতীয় আয় অর্জন হয়। অর্থাৎ বেসরকারি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়ের সাথে যদি সরকারি ব্যয়টাও যুক্ত হয়, তখন অর্থনীতি আরও গতি পেয়ে জাতীয় আয়টা বাড়িয়ে দেয়। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান এগুলোর উপর প্রভাব বিস্তার করে জাতীয় আয়টা বেড়ে যায়। তাহলে আমরা আজকে কি জানলাম? দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি জানলাম, আর তিন খাত বিশিষ্ট অর্থনীতি জানলাম, তাদের ভারসাম্য জানলাম। এগুলো মোটামুটি তোমরা বইতে পাবে, বইতে এগুলো দেখবে এবং আমার ক্লাসটা দেখবে, প্রয়োজনে একাধিকবার দেখবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা যে কোনোভাবে যোগাযোগ করবে, প্রয়োজনে পুনরায় আলোচনা করা যাবে। তাহলে আজকে আমরা শিখলাম আবদ্ধ অর্থনীতি, উন্মুক্ত অর্থনীতি, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তাহলে আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে জাতীয় আয়ের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি এবং তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে কিভাবে ভারসাম্য অর্জিত হয় এবং জাতীয় আয় নির্ধারিত হয়। তো ঠিক আছে, তোমরা ভালো করে লেখাপড়া করো, সবাই ভালো থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।